গুড়িয়ে দেওয়া হলো ধানমন্ডি ৩২ পুরল সুধা সদন। সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে আগুন ভাঙচুর। অনন্তকাল ধরে ভাঙচুর ভালো ভবিষ্যতের ইঙ্গিত করে না বললেন উপদেষ্টা মাহফুজ। শত্রুর শক্তির বিপরীতে পাল্টা চিন্তা করার আহ্বান। ধানমন্ডির ঘটনায় ভারতের ইন্ধন দেখছেন মেজর হাফিজ। বললেন গণতন্ত্রের পথে বাধা দিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হতে পারে। গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচারের দাবিতে শাহবাগে শহীদ পরিবারগুলোর বিক্ষোভ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনটি। বৃহস্পতিবার ভোর থেকে আবার শুরু হয় বাড়ি ভাঙার কার্যক্রম। এর আগে গতকাল শেখ হাসিনার দেশবিরোধী বক্তব্য দেওয়ার প্রতিবাদে ছাত্র জনতা আগুন দেয় ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটিতে। এ সময় বিক্ষোভকারীরা বাড়িটিতে ঢুকে ভাঙচুর করেন। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। বৃহস্পতিবার সকালের চিত্র এটি। বুলডোজারের ধাক্কায় কেঁপে উঠছে বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি। এর আগে বুধবার রাতভর চলে ভাঙার কার্যক্রম। এরপর দীর্ঘ সময় বিরতি দিয়ে ভোর থেকে আবারও শুরু হয় বাড়ি ভাঙার কার্যক্রম। সারা দুনিয়ার ইতিহাস যদি দেখি, একটা ফ্যাসিস্ট পতন হয়ে যাওয়ার পরে তাকে কখনো সেলিব্রেট করা হয় না। দুনিয়ার কোথাও এটা হয় নাই, বাংলাদেশে একমাত্র। সে মুজিব তার সে ফ্যাসিস্ট হওয়ার আগে কি করছে সেটা দিয়ে তাকে আমরা এখন সেলিব্রেট করতে হবে। আজকে যেটা হচ্ছে এটা দেখে আনন্দও লাগছে আবার দুঃখও লাগছে। এই কারণ দিস ওয়াজ আ হিস্টোরিক্যাল প্লেস ফর আওয়ার কান্ট্রি, বাট আই গেস শেখ হাসিনা মেসড উইথ দ্য রং জেনারেশন। এই স্বৈরাচারের কোনো অস্তিত্ব যেন এই দেশে না থাকে, ছাত্র জনতার কাছে আমাদের এটা আবেদন। এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সন্ধ্যা ৭টায় মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয় ছাত্র জনতা। বিভিন্ন লাঠিসোঁটা নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশ করেন তারা। এ সময় শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতাকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এক পর্যায়ে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। ফটক ভেঙে লাঠিসোঁটা নিয়ে বাড়ির দেয়াল ভাঙা শুরু করেন তারা। আগুন দেওয়া হয় শেখ হাসিনার সুধাসদন বাড়িটিতেও। পরে বুলডোজার দিয়ে ভাঙা হয় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনটি। ছাত্র জনতার কাছে যেটি ছিল পতিত স্বৈরাচার হাসিনার প্রতিচ্ছবি। এর আগে জুলাই গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ দেয়াকে কেন্দ্র করে ফেসবুকে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে বুলডোজার মিছিলের কর্মসূচির ডাক দেয় ২৪-এর বিপ্লবী ছাত্র জনতা। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। এরপর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। এদিকে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ভোলায় সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বাড়ি এবং কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর করে পুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। বরিশালে আবুল হাসনাত আবদুল্লাহর বাসভবন এবং ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসার বাউন্ডারির দেয়াল ও মূল ভবনের একাংশ ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় শেখ মুজিবের মুরাল ভাঙচুর করা হয়েছে। ভোলায় সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বাসভবনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্র জনতা। বুধবার রাত ১টার দিকে মিছিল নিয়ে ছাত্র জনতা তোফায়েল আহমেদের বাসভবনে গিয়ে বাড়িটি ভাঙচুর করে আগুন দেয়। এদিকে বরিশালে রাত ১২টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা আবুল হাসনাত আবদুল্লাহর বাড়িতে হামলা ও ভাঙচুর করে এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। পরে সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে এনে ছাত্র জনতাকে ধাওয়া দেয়। বুধবার রাত ২টার দিকে নগরীর বগুড়া রোডের আমির হোসেন আমুর বাড়িটিও ভাঙচুর করা হয়। কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের বাড়িটি আগুনে ও এক্সকেভেটর দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহারের বাড়ি ভাঙচুর করেছে ছাত্র জনতা। বুধবার রাতে শহরের রাজগঞ্জে অবস্থিত বাড়িটি ভাঙচুর করে তারা। এছাড়া সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়িসহ অনেক আওয়ামী লীগ নেতার বাড়িও ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। চট্টগ্রামে বুধবার রাতে মহানগরীর জামাল খান এলাকা ও চট্টগ্রাম মেডিকেল কলেজে পুরনো একাডেমিক ভবনের সামনে থাকা শেখ মুজিবের মুরাল ভাঙচুর করে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা। চুয়াডাঙ্গায় শেখ মুজিবের মুরাল, বিভিন্ন স্থাপনা ও জেলা আওয়ামী দলীয় কার্যালয় ভাঙচুর সহ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে সদর উপজেলা পরিষদ চত্বর ও জেলা পরিষদ চত্বরে গিয়ে শেখ মুজিবের মুরাল ভাঙচুর করা হয়। ময়মনসিংহে নগরীর সার্কিট হাউস মাঠ সংলগ্ন শেখ মুজিবের মুরাল ভাঙচুর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এদিকে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবের মুরালটি ভেঙে ফেলা হয়। বুলডোজার কর্মসূচিতে রংপুরে শেখ মুজিবুর রহমানের 3টি মুরাল গুঁড়িয়ে দেওয়া হয়। বুধবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ শিক্ষার্থীরা কারমাইকেল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্থাপিত শেখ মুজিবের মুরাল ভেঙে ফেলে। যশোরের শিক্ষার্থী জনতা মিলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে শেখ মুজিবের মুরাল ভেঙে দেয়। এদিকে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি AKM আউয়াল এবং তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মালিকের বাড়ি ভাঙচুরের পর আগুন দেয়া হয়। সাভার পৌর এলাকার মুক্তির মোড়ে শেখ মুজিবের মুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সোমবার দুপুরে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানিতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, খুলনায় শেখ হেলালের বাড়ির সামনে আছেন আমাদের সহকর্মী আতিয়ার পারভেজ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আতিয়া, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। কি অবস্থা শেখের বাড়িতে? কি ভাঙচুর এখনো চলছে কিনা সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। গতকাল রাতে খুলনায় আওয়ামী লীগের যে প্রভাবশালী নেতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন এবং শেখ জুয়েল উদ্দিনের যে বাসভবন, যেটি খুলনায় শেখ বাড়ি হিসেবে পরিচিত, এই ভবনটি গতকাল রাতে 3টি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন ভবনের যে সম্মুখ ঘাট সেটি কিন্তু ধসিয়ে দেওয়া হয়েছে। আর এই ধসিয়ে দেওয়ার পর অর্থাৎ গতকাল রাত থেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানের যে মালামাল ইট এবং রড সেটি কিন্তু বিভিন্ন পর্যায়ের মানুষ সেটি কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছে। এটি শুরু হয়েছিল, এখনো পর্যন্ত কিন্তু এই মালামাল কিন্তু নিয়ে যেতে আমরা দেখছি। তো গতকাল রাতে যখন এই ভবনটি ভাঙা হয় তখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র এবং বিক্ষুব্ধ জনতা তারা বলেছিল যে অংশটি এখনো ভবনের দণ্ডায়মান রয়েছে, সেটি কিন্তু আজ সকালে এসে ভাঙার কথা ছিল। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতার কোনো অংশকেই আমরা কিন্তু এখনো পর্যন্ত এখানে দেখছি না। এছাড়া গতকাল রাতে আওয়ামী লীগের মধ্যম সারির 2 নেতার বাড়ি এবং তাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান সেটি কিন্তু ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের যে মুরাল রয়েছে তার আংশিক কিন্তু ভেঙে দেওয়া হয়। আমার সাথে কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতার কথা হয়েছে, তারা যেটি জানিয়েছে আজ রাতে এই মুরালের যে বাকি অংশ সেটি ভেঙে দেওয়া হতে পারে, যদিও সেই কর্মসূচি এখনো পর্যন্ত কিন্তু চূড়ান্ত হয়নি। আরেকটি বিষয়ে জানাতে চাই, সেটি হচ্ছে যে এই যে ভাঙচুর, কেন এই ভাঙচুর করা হয়েছে সেই বিষয়টি আমরা জানতে চেয়েছিলাম। তো বিক্ষুব্ধ ছাত্র জনতা আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে দক্ষিণ অঞ্চলের গোটা এলাকাকে মূলত এই ভবন থেকে নিয়ন্ত্রণ করা হতো, ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল এই ভবন। আপনার সঙ্গে আবারও সংযুক্ত হব। আতিয়ার, ধন্যবাদ আপনাকে। মূর্তি না ভেঙে শত্রুর শক্তির বিপরীতে পাল্টা চিন্তা, শক্তি ও কর্তৃত্ব গড়ে তোলা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন তিনি।
গড়ার তাকত আছে আমাদের শিরোনামে উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, আঞ্চলিক ও বৈশ্বিক আধিপত্যবাদ মোকাবেলা করতে হচ্ছে, নিছক কিছু মূর্তি বা দালান নয়। ভাঙার প্রকল্প থেকে সরে এসে দিনকে দিন গড়ার প্রকল্প হাতে নেওয়া উচিত। মাহফুজ বলেন, লীগ বা হাসিনা সেই অর্থে কিছুই না, বরং আঞ্চলিক আধিপত্যবাদের সম্প্রসারণ। ভাঙার পরে গড়ার সুযোগ এসেছে, কিন্তু অন্তত ভাঙা প্রকল্প ভালো ভবিষ্যতের ইঙ্গিত বহন না। গড়ার প্রকল্পগুলো খুব দ্রুতই শুরু ও বাস্তবায়ন হবে। সবাইকে গড়ার কাজে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন শিগগিরই শুরু হবে। আহত ও নিহতদের পরিবারের পুনর্বাসন ও জুলাই গণহত্যার বিচারের কাজও চলমান। এ মাসেই এই কাজগুলো আরও গতি পাবে। খুনি হাসিনার বক্তব্য প্রচার এবং এর প্রতিক্রিয়ায় সব রাজনৈতিক অস্থিরতার জন্য আঞ্চলিক আধিপত্যবাদ দায়ী থাকবে বলেও মন্তব্য করেন মাহফুজ আলম। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ধানমন্ডির ঘটনা কারা ঘটিয়েছে, সরকারের ভূমিকা কি তা জানা নেই। গণতন্ত্রের পথে বাধা দিতে কারোর বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা অংশ হতে পারে, আর সেখানে ভারতের ইন্ধন থাকতে পারে বলে অভিযোগ করেছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় হাফিজউদ্দিন আহমদ বলেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে গত 15 বছরে বিএনপির সৈনিকরা যে আন্দোলন করেছে তারই চূড়ান্ত ফলাফল 5 আগস্ট। যারা বিএনপির ভূমিকা দেখতে পাচ্ছে না তারা অ্যামেচার বলেও মন্তব্য তার। বলেন, ছাত্র জনতার ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে এখন দেশ গণতন্ত্রের কাছাকাছি, কিন্তু এখন গণতন্ত্র নির্বাচন থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। সরকারের প্রধান কাজ নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই বছরের মধ্যে নির্বাচন প্রয়োজন। দেশের সংকট সমাধানে, গণতন্ত্র বিরোধীদের ষড়যন্ত্র রুখতে অবিলম্বে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে অভিযোগ করেন মেজর হাফিজ। বলেন, সংবিধান সংশোধনের ক্ষমতা একমাত্র নির্বাচিত সংসদের। সংস্কার নিয়ে আলোচনার উদ্যোগকে স্বাগত জানায় বিএনপি। সেটি এখনো চলমান, সেটি এখনো শেষ হয়নি। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নাই। এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই। সুতরাং আমরা আর অল্প কিছু সময় অপেক্ষা করব। আজকে দিনের মধ্যেই আশা করি সবকিছু পরিষ্কার হবে, কারা এই ঘটনা ঘটিয়েছে, কারা এই জন্য দায়ী। তখন সকল পূর্ণাঙ্গ তথ্য পেলে আমরা এই সম্পর্কে বিএনপির পক্ষ থেকে মনোভাব মিডিয়ার সামনে, জনগণের সামনে প্রকাশিত করব। যে এগুলা গণতন্ত্রকে ধ্বংস করার জন্যে হয়তো আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন। এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর হামলা ও গণহত্যার ক্ষোভ থেকেই ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বুধবার পূর্ব লন্ডনে যুক্তরাজ্য আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তারা এই মন্তব্য করেন। আরাফাত রহমান কোকোর মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন বলেন, বেগম জিয়া লন্ডনের চিকিৎসা শেষ করে দেশে ফিরবেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী, যুক্তরাজ্য বিএনপি সভাপতি MM মালেক ও সেক্রেটারি কয়সর M আহমেদ। উনি যখন খুব কষ্টে ছিলেন তখন উনি দেশের মানুষকে ছেড়ে থাকেননি, কিন্তু দীর্ঘদিন 7 বৎসর, প্রায় 7-8 বৎসর পরে উনি বিদেশে এসছেন এবং একাকিত্বের পরবর্তীতে স্বৈরাচারের নিষ্পেষণের পরবর্তীতে অসুস্থ অবস্থায় উনি এসছেন। কাজেই ওনার সুস্থতার জন্য হয়তো কিছুদিন ওনার যেতে বিলম্ব হচ্ছে অথবা হবে। যখনই এখানকার চিকিৎসকরা ওনাকে যাওয়ার জন্য অনুমতি দিবেন ইনশাআল্লাহ, তখনই আমরা ওনাকে দেশে নেওয়ার জন্য ওনাকে সমগ্র প্রস্তুতি গ্রহণ করা হবে। 3000 কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে, নিশ্চয়ই তারা এইটা একটা অ্যাঙ্গার থেকে তারা করতে পারে, এটার আমি বিরোধিতা করি না। আমি মনে করি তারা যদি তবে বাংলাদেশে আইনের শাসন এস্টাবলিশ না হওয়া পর্যন্ত এই ধরনের বিদ্রোহ কন্টিনিউয়াসলি থাকবে। গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা না আসলে এটা অব্যাহত থাকবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এবং লেবার বিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট এ ডেস্ট্রোর সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান। রবার্ট এডেস্ট্রো বর্তমানে ট্রাম্প প্রশাসনের ট্রানজিশন টিমের সঙ্গে কাজ করছেন। তিনি একজন আমেরিকান আইনজীবী, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা এবং মানবাধিকার ও নাগরিক অধিকার আইন নিয়ে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার কমিশনের একজন কমিশনার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। নির্বাচন, কর্মসংস্থান এবং সংবিধান আইন বিষয়ে বিশেষজ্ঞতার জন্য তিনি বিশেষভাবে সম্মানিত। রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেছেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের স্বজনেরা। বেলা 11:15টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। ওই এলাকা এবং আশেপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। দর্শক, শাহবাগে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মোবাশ্বের আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মোবাশ্বের, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। শহীদের পরিবার স্বজনদের সাথে কি কথা হয়েছে কিনা, কি বলছেন তারা, এবং বর্তমানে সেখানকার পরিস্থিতি কি আমাদের জানাবেন বিস্তারিত। আমি এই মুহূর্তে শাহবাগে রয়েছি এবং আপনি যেটা বলছিলেন যে শহীদদের যে পরিবারের সদস্যদের সাথে আমার কথা হয়েছে কিনা, আমি কিছুক্ষণ আগে এখানে এসেছি এবং তাদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টা আমাকে জানিয়েছে যে এই শাহবাগ মোড় আজকে যে অবরোধ করেছে সেই অবরোধের পিছনে কিন্তু তাদের একটাই দাবি। সেই দাবিটি হলো যে এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থান যে গত 5 আগস্ট হলো এবং পুরো জুলাই মাস ধরে যে তারা আন্দোলন করলো, সেই আন্দোলনের তাদের যেই স্বীকৃতি, সেই স্বীকৃতিটা আসলে তাদেরকে দেওয়া হচ্ছে না। এবং যারা জড়িত ছিল এই আন্দোলনের সাথে, যারা জড়িত ছিল সরাসরি মাঠে বা সরাসরি রাজপথে যারা আন্দোলন করেছে, যুদ্ধের মতো যে বিষয়টি তারা বলে সেটা করেছে, তাদের কিন্তু যেই হত্যা করেছে তখন, অর্থাৎ যেই ফ্যাসিস্ট রেজিম ছিল, তারা যে তাদেরকে হত্যা করেছে সেটার বিচার কিন্তু তারা এখনো নিশ্চিত হতে পারেনি। অর্থাৎ ওই আন্দোলন চলাকালীন সময়ে যারা এই ছাত্রদের উপরে গুলি করেছিল তাদের বিচার নিশ্চিত করার দাবিতেই কিন্তু তারা এখানে এক অবস্থান নিচ্ছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই শাস্তিটি নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন। তাদের সাথে কথা বলে আরও একটি বিষয় আমি যেটা জানতে পারি সেটা তারা বলেছে যে আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছে তাকেও এখানে আসার এক ধরনের কথা কিন্তু জানিয়েছে। আমরা এখানে একজন শহীদ পরিবার একজন ভুক্তভোগী অথবা কথা বলছে, তার সাথে আমরা একটু দেখি। আল্লাহ, ফিরিস্তার মতন একজন আমার আইন না, আমার সহযোগিতার মতন দেখা দেন। আমার শরীরে কেমনে মারলো, কেমনে কি করলো, আমার এই দেখা দেখ, আমি এই চাই। আপনি দেখছিলেন যে আসলে এই যে আহত পরিবারের যে অশ্রুসিক্ত যেই চেহারাটা আপনি এখন দেখলেন, আসলে এমনেরই শত শত আহত পরিবারের যারা রয়েছে তাদের স্বজনেরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এই শাহবাগের যেই সড়ক, সেটি মোড়, সেই মোড়টি কিন্তু অবরোধ করেছে এবং এই অবরোধের ফলে কিন্তু শাহবাগে এক ধরনের যানজট, অর্থাৎ চারমুখী যেই রাস্তা, সেই রাস্তাটি কিন্তু অবরোধ হয়ে রয়েছে এবং কোনো যান চলাচল করছে না। এতে কিছুটা জনভোগান্তি হচ্ছে। আর এই ছিল শাহবাগের মোড় থেকে আমার কাছে। ধন্যবাদ মোবাশ্বের আপনাকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মনির হায়দার। এই পদে তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে 5 ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মনির হায়দার বর্তমানে নিউ ইয়র্কে আছেন। শিগগিরই দেশে ফিরে তিনি এই পদে যোগ দেবেন বলে সরকারি সূত্র জানিয়েছে। মনির হায়দার প্রায় 3 দশক ধরে দৈনিক ইত্তেফাক সহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। বর্তমানে তিনি দেশের অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল বাংলা ভিশনের উপদেষ্টা। এছাড়া তিনি একজন নাগরিক অধিকার কর্মী এবং রাজনৈতিক ভাষ্যকার হিসেবেও সুপরিচিত। বিশেষ সহকারী হিসেবে তিনি প্রধান উপদেষ্টার পক্ষে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে লিয়াজো এবং যোগাযোগ রক্ষায় ভূমিকা পালন করবেন বলে জানা গেছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। গুড়িয়ে দেওয়া হলো ধানমন্ডি 32, পড়ল সুধা সদন। সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে আগুন, ভাঙচুর। অনন্তকাল ধরে ভাঙচুর ভালো ভবিষ্যতের ইঙ্গিত করে না, বললেন উপদেষ্টা মাহফুজ। শত্রু শক্তির বিপরীতে পাল্টা চিন্তা করার আহ্বান। ধানমন্ডির ঘটনায় ভারতের ইন্ধন দেখছেন মেজর হাফিজ, বললেন গণতন্ত্রের পথে বাধা দিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হতে পারে।
গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচারের দাবিতে শাহবাগে শহীদ পরিবারগুলোর বিক্ষোভ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।